হিয়া নিজের চুলগুলো এলোমেলো করে ফেলল। এমনিতেই সব তো ঠিকই ছিল, এলোমেলো করলো কারণ ওকে যেন দেখে বোঝা যায় যে ও ঘুমাচ্ছিল। কি হয়েছে না হয়েছে ও কিছুই জানে না। তারপর ধীরে ধীরে গিয়ে দরজা খুলল। হিয়া এমন ভাব করলো যেন ও ঘুমের কারণে চোখ খুলতেই পারছে না। দরজা খুলে নিজের বড় চাচা কামরুল হাসানকে দেখে হিয়া ভাঙ্গা গলায় বলল, চাচু, তুমি এইখানে এত রাতে? কিছু কি হয়েছে নাকি? কামরুল হাসান চিন্তিত গলায় বললেন। তোমার ঘর থেকে কিসের যেন আওয়াজ এলো, কিছু হয়েছে? হিয়া অবাক হলো, চোখ দুটো বড় বড় করে বলল, কি বলছো চাচু? আমার ঘর থেকে শব্দ? কই, আমি তো কিছুই শুনিনি। হয়তো বা বিড়াল কিছু ফেলে দিয়েছে। কামরুল হাসান মেনে নিলেন হিয়ার কথা। তিনি হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে আম্মু, যাও গিয়ে শুয়ে পড়ো, সাবধানে থেকো। কামরুল হাসান চলে গেলেন। তাতে হিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বাপ্পা ধরা পড়লে আজ খবর ছিল। 100টা প্রশ্ন করতো না হলে। কেন জেগে আছে, কিভাবে ওটা ভাঙলো, কি হয়েছে, কেন হয়েছে, কখন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ও মাই গড, হিয়া এমনিতেই চিন্তায় চিন্তায় আত পাগল হয়ে যাচ্ছে। আর এত প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা গেল কালই ওকে পাবনাতে ভর্তি করাতে হলো। হিয়া দরজা আটকে দিয়ে ধপ করে বিছানায় বসলো আবার। মনে মনে ইচ্ছে মতো গালি দিল নাফিকে, সব দোষ ওই ব্যাটার। এসবের মাঝেও হুট করে মনে পড়ল আরেকটা কথা। আচ্ছা, সে তো নাফিকে ভালোবাসার কথা বলল, কিন্তু সত্যি তো এটাই, সে নাভিকে ভালোবাসে না। সে প্রতিশোধ নিতে নাভিকে ব্যবহার করছে। এটা করলে রাজের সাথে আর তার সাথে তফাৎ থাকলো কই? সে তো প্রতিশোধের জন্য আরেকটি মানুষকে ব্যবহার করবে। এক মুহূর্তেই হিয়ার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। সে আবারও ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। দাঁতে দাঁত পিষে বলল, কি আর বাচ্চা, তুই এত বলদ কেন? কুকুর কামড় দিলে তোকেও কি কুকুরকে কামড়াতে হবে রে? হিয়া দু হাতে মাথা চেপে ধরল। না, কালই গিয়ে তার নাফিকে বলতে হবে সে যা বলেছে সব একটা ডিয়ারের অংশ ছিল। না হলে সেও প্রতারকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর হিয়া কখনোই তা করবে না, তা হতে দেবে না। রাজকে শায়েস্তা করার জন্য কোনো উপায় সে ঠিক বের করবে। তবুও নাফিকে সে ঠকাতে পারবে না। হিয়া আর বিছানা ছেড়ে উঠল না। গড়াগড়ি খেতে খেতে ঘুমিয়ে গেল একটা সময়। হেলেনা যাদের সাথে সকালের নাস্তা তৈরি করছে সবার বড় হলেন হামিদা, মেজো লাবণী আর সবার ছোট হেলেনা। তিন যা মিলে কাজ করছেন ও গল্প করছেন। কথার মাঝখানে হেলেনা বললেন, নতুন ব্যাংকে দাওয়াত করবেন না? লাবণী ও হেলেনার কথার সাথে তাল মিলিয়ে বলল, আমিও এটাই বলতে চাইছিলাম। রুহির শ্বশুরবাড়িতে তো আর কেউ নেই, ওর শাশুড়ি আর ভাসুর ছাড়া। ওনাদেরকে একদিন দাওয়াত করলে ভালো হয় না? হামিদা বললেন, হ্যাঁ, তোদের ভাইজানের সাথে কাল রাতেই কথা হলো আমার, আগামী সপ্তাহতেই দাওয়াত দিবে। তাই? তাহলে তো ভালোই হলো। শুনেছি রুহির শাশুড়িটা নাকি অনেক ভালো। লাবণীর কথার উত্তরে হেলেনা বললেন, আমিও সেটাই শুনেছি। আসলে অশিক্ষিত মানুষ তো, একটা কলেজে পড়ান, ভাবা যায়। হ্যাঁ হ্যাঁ, একা হাতে ছেলে দুটোকে মানুষ করেছে। বড় ছেলেটা নাকি আবার মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আর আমাদের জামাই বাবাও তো হেয়ার ভার্সিটিতে পড়ে। কত বড় ভার্সিটি ওটা! মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে দু জায়ের গসিপ ভালোই লাগছে হামিদার। তিনিও কিছু বলতে নিচ্ছিলেন, কিন্তু তার আগে ফোনটা বেজে উঠল সশব্দে। হামিদার ফোন ওনার পাশেই রাখা ছিল। মধ্যবয়সী ভদ্র মহিলা হাতের রুটিটা কড়াইতে দিয়ে ফোনটা ধরল। রুহি কল করেছে। তিনি আপ্লুত হয়ে বললেন, কেমন আছো আম্মু? নতুন মাকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছো মনে হয়। ওপাশ থেকে কি বলা হলো তা শোনা গেল না। হামিদা আরো কিছুক্ষণ কথা বলল। এক পর্যায়ে বলে উঠল, ইয়া, ও তো এই দুদিন ভার্সিটিতেও যাচ্ছে না। কি হয়েছে কি জানি। আচ্ছা, আমি তোমার ছোট মায়ের সাথে কথা বলে জানাচ্ছি। কল কেটে গেল। হামিদা হাস্যোজ্জ্বল মুখে লাবণী ও হেলেনাকে বললেন, আমার মেয়েটার ভাগ্য ভালো, বুঝলি। কালকে রুহির ভাসুর জামাই ও রুহিকে হানিমুনের জন্য সব ব্যবস্থা করে দিয়েছে জানিস। ওরা শুক্রবার রওনা হবে।
হামিদার কথা শুনে লাবণী ও হেলেনাও খুশি হলেন। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে ভালো থাকলে ভালোই লাগে, কিন্তু যদি শোনা হয় একটা মেয়ে বিয়ের পর অশান্তিতে আছে, তার চেয়ে কষ্টের বোধহয় আর কিছুই নেই। হামিদা আবারও বললেন, শোন না ছোট, রুহি বলেছিল যে হিয়া যদি ওর ওখানেই থাকতো গিয়ে, রুহির তো অনেক গোছগাছ আছে, হিয়া যদি একটু হেল্প করতো। হেলেনা বললেন, হিয়া যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই। এমনিতেই মেয়েটা ঘরকুনো হয়ে থাকে সারাদিন, গেলে যাক, গিয়ে ঘুরে আসুক। বিকেলবেলা রাজের গাড়িতে বসে আছে হিয়া। রাজ ড্রাইভিং করছে আর হিয়া ব্যাক সিটে। সবাইকে বিদায় জানিয়ে হিয়াকে নিয়ে মাত্রই রওনা হয়েছে রাজ। হিয়া তো কিছুতেই রাজের সাথে যেতে রাজি ছিল না, কিন্তু সবার জোরাজুরিতে মেয়েটা আর না করতে পারেনি। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে। হিয়া সব সময় নিজের পরিবারের কথা মেনে চলে, সবার হ্যাঁতে হ্যাঁ মেলায়, সবার নাতে না মেলায়। এই জন্যই তো ওকে সকলে এত পছন্দ করে। রাজ বারবার হিয়ার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো, একবার গলা খাকারি দিয়ে তো একবার গাড়ির স্পিড বাড়িয়ে, কিন্তু হিয়া এসবে পাত্তা দিল না। ও আপন মনে মোবাইল স্ক্রল করতে লাগলো। তোমার দেমাগ দেখে আমি অবাক হই হিয়া, স্টিল হচ্ছি। তুমি এখনো এতটা শক্ত আছো কিভাবে? রাজের এমন নরম স্বরে হিয়া অবাক না হয়ে পারল না। যেই মানুষটা দুদিন আগেও ওর সাথে তুই তুকারি করেছিল, আজ কিনা সে তুমি তুমি করে বলছে। ইন্টারেস্টিং তো। হিয়া বুঝতে পারছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু হিয়াকে টুপি পরানো তো অত সহজ নয়। হিয়া রাজের দিকে না ফিরেই ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমি জানি শকুনের দোয়াতে কখনো গরু মরে না। আপনাদের যা খুশি করে নিন, আমারও কিছুই হবে না। রাজ ডিরেক্ট কেসে উঠল। তার সাথে সম্পর্ক থাকাকালীন তো হিয়া এমন ছিল না। বিয়ের পর থেকেই রাজ হিয়াকে নতুনভাবে আবিষ্কার করছে। মেয়েটা এত চতুর্থ ছিল না। থাকলে সে বুঝতে পারতো রাজ তার সাথে নাটক করছে, কিন্তু না, সে বোঝেনি। আর এখন এখন হিয়া রাজের থেকে এক ধাপ এগিয়ে। বাহ ভাই বাহ। এত তেড়া কথা কেন বলছো তুমি? ভালোভাবে বললেও তো হয় এটা। না, হয় না। সবার সাথে ভালো ব্যবহার করতে নেই। একটা কথা আছে জানেন তো, যেমন কুকুর তেমন মুগুর। তো কুকুর যদি আমার সাথে বেয়াদবি করে, তাকে তো আর আদর করে খাওয়ানো যাবে না, তাই না? রাজ দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে তার রাগও হলো, কিন্তু সেটা বাইরে দেখালো না। সে মুখের ভাব অপরিবর্তিত রাখলো। এখন সব কিছু সহ্য করছে, কিন্তু ট্যুর থেকে আসার পরই খেলা জমবে। হিয়ার সমস্ত অহংকার সব নিজের হাতে চূর্ণ করবে সে। ছাড়বে না হিয়াকে, কিছুতেই না। কিন্তু তা করতে গেলে যে এখন ভালো ব্যবহার করে হিয়ার বিশ্বাস অর্জন করতে হবে, না হলে তো সেই পরিকল্পনা পূর্ণ করা সম্ভব হবে না। হিয়াদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। হিয়ার মাথা ধরেছে ভীষণ। রাতে একেবারে ঠিকঠাক ঘুম হয়নি। আর সারা দিন তো এই বাড়িতে আসতে হবে এই চক্করে, আর বিছানাতেই যেতে পারেনি। এই জন্য নাফিতের বাড়িতে পৌঁছানোর পর কিছুক্ষণ নাসিমার সাথে কথাবার্তা বলে সে গেস্ট রুমে চলে গেল। এখন একটা লম্বা ঘুম দিবে সে, না হলে যে আর চলাই যাচ্ছে না। তবে একটা বিষয়ে ভাবলেই হিয়ার দু চোখের ঘুম সব হাওয়া হয়ে যাচ্ছে। তা হলো নাফির মুখোমুখি সে কিভাবে হবে। হিয়াকে তো ওই লোক ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে। এই মুখ নিয়ে আর ওনার সামনে যাওয়া যাবে? ইস, হিয়া যতই এই বিষয়টা ভুলতে চাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। জীবনের প্রথমবার প্রপোজ করে কিনা হিয়ার রিজেক্ট হলো। তার বন্ধু মহলের এমন রেকর্ড কারো নেই, আর না তো কাজিন মহলে। দরজার খটখট শব্দে হিয়ার ঘুম ভাঙলো। নড়ে চড়ে আর একটু সজাগ হলেই বুঝতে পারলো নাসিমা ডাকছে তাকে। হিয়া, খাবে না? রাত অনেক হয়েছে তো, সবাই বসে আছে। হিয়া উঠে বসলো। ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে দেখলো রাত 11টা বাজে। এত কখন বাজলো? হিয়া উঠে ফ্রেশ হয়ে নিল। দরজা খুলে বাহিরে গেল সে। ডাইনিং টেবিলে তাকাতেই চোখ পড়ল নাফির দিকে। নাফিও ওর দিকেই তাকানো ছিল। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। হিয়া মনে মনে বলল, যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলেই সন্ধে হয়। নাফির থেকে রিজেক্ট হওয়ার পর এমনিতেই হিয়ার লজ্জা লাগছে ওর সামনে যেতে।
আর এখন নাকি মুখোমুখি বসে খেতে হবে। হিয়ার আসলে কপালটাই খারাপ। বেচারি চায় একরকম আর সব সময় হয় আরেক রকম। এখানে আবার রাজ আর রুহিও আছে, যাদের দু চোখে দেখতেই পারে না হিয়া। মানে ভাবা যায় এগুলো। হিয়া ভীষণ কনফিউজড। আসলে হচ্ছেটা কি তার সাথে। হিয়া ধীরে সুস্থে গিয়ে বসলো টেবিলে। চড়া চোখে কয়েকবার তাকালো নাফির দিকে। কিন্তু কিন্তু নাফি কি হিয়াকে ইগনোর করলো? এই যে একবারও তাকালো না হিয়ার দিকে। একটা মানুষ এখানে এসে বসেছে তা মোটেও গ্রাহ্য করলো না। সে মাথা নিচু করে রাখে। শুধু তাই নয়, মাথাটা এত নিচু করে আসে মনে হচ্ছে প্লেটের ভেতরে ঢুকে যাবে। এমন ভাব করছে যেন চারপাশে তাকালে পাপ হবে। হিয়া মুখ বাঁকালো এসব দেখে। এত ভাব নেওয়ার কি আছে এখানে? প্রপোজ তো মানুষ মানুষকেই করতে পারে। নীরবতা পালন করে হিয়াকে তো বুঝিয়ে দিয়েছে সে রিজেক্ট করেছে। এখন আবার এত ঢং করার কোনো মানে হয়? আশ্চর্য। এমনিতেই বেচারি নিজের লজ্জায় বাঁচে না, তার উপর আবার এসব। হিয়া আর তাকালো না নাফির দিকে। এবার সে খাওয়াতে মন দিল। ঠিক এটাই যেন সহ্য হলো না রাজের। নাসিমাও তখন ছিলেন। ও সবার সামনে হিয়াকে খচা মেরে বলল, শালিকা, শুনলাম ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের সাথে তোমার রিলেশন ছিল। ভাই তো নাকি বিয়ে করেছে, তা তোমার কি খবর এখন? ওই ভাইয়ের শোকে আবার দেবদাসটাস হয়ে যাওনি তো? তোমার আম্মু বললো রুম থেকে বের হও না, ঘরকুনো হয়ে রুমের মধ্যেই পড়ে থাকো সব সময়। এমন করলে হবে বলো? এই মুহূর্তে এমন একটা অপ্রয়োজনীয় কথা না বললেই হতো। নেহাতি হিয়াকে ছোট করতে বলেছে রাজ। রাজের কথা শুনে হিয়ার খাওয়া থেমে গেল। অপমানে মুখখানা একটুখানি হয়ে গেল। এটা কি রাজের না বললেই হতো না? কি মনে করলেন নাসিমা? সেই সাথে গৃহকর্মী রাবেয়াও আছে। হিয়ার কান্না পেল। টের পেল গলা দিয়ে আর খাবার নামছে না। সে রুহির দিকে একবার আর চোখে চাইল। রুহি বাঁকা হাসছে, হাসিতে মিশে আছে শয়তানি। কোনো কিছু পাওয়ার খুশি। হিয়ার ভীষণ খারাপ লাগলো। এখানে বসে থাকা সম্ভব নয়, কিন্তু উঠে যাওয়ার উপায়ও নেই। নাফির হাত মুঠো হয়ে গেল আপনা আপনি। ভাইয়ের উপর দারুণ উন্মাদনায় ফেটে পড়ল সে। কিন্তু তার হাত পা অদৃশ্য কোনো কিছুতে বাধা, যার কারণে সে কিছুই বলতে পারছে না। কোন অধিকারে বলবে সে? আগে সে অধিকার অর্জন করতে চায়, তারপর না হয় উপযুক্ত জবাব দেবে। ওইদিকে নাসিমা বেগমও কিংকর্তব্য বিমুখ। এই সময় এমন একটা কথা কেন বলল রাজ? তিনি গৃহকর্মীর দিকে একবার তাকালেন। হিয়া যে ছোট হলো সবার কাছে, এটা কি রাজ বুঝলো না? তিনি কিছু বলবেন তার আগে রুহি বলল, হ্যাঁ হিয়া, আমিও শুনলাম সারাদিন নাকি কুম্ভকর্ণের মতো ঘুমাস। এখন এইসব প্রেম টেম বাদ দিয়ে লেখাপড়াতে মনোযোগ দে, না হলে কিভাবে কি করবি বলতো? ছোট মা তোকে নিয়ে কত স্বপ্ন দেখে। এইভাবে প্রেম করে ছ্যাঁকা খেয়ে যদি সবাই গুলিয়ে ফেলিস, কি করবি তাহলে? হিয়ার চোখের পানি টপ করে পড়ল প্লেটে। আর নেওয়া যায় না। এরা দুজন জন্যই ডেকেছিল হিয়াকে। রুহির কথা শেষ হতেই নাফি বলে উঠল, রাজু, রুহি, তোমাদের এই কথাগুলো কি ঘরে বসে বলা যেত না? কাকে শোনাচ্ছে এগুলো? কেউ জিজ্ঞেস করেছে তোমাদের কাছে? নাফির সঙ্গে তাল মেলালো নাসিমাও। তিনি বললেন, হ্যাঁ, ঠিকই তো। কেউ শুনতে চেয়েছে রাজ? এখানে এসব কেন বলছিস? হিয়ার ব্যাপারে এসব কথা কে জানতে চাইছে তোদের কাছে? রুহি, মা আমার, ও তো তোমার বোন। তুমি ওকে ঘরে নিয়েও বোঝাতে পারতে, বলতে পারতে। হিয়াকে অপমান করতে এসে নিজেরা অপমানিত হলো। ব্যাপারটা মোটেও ভালো লাগলো না রাজদের। রুহি আমতা আমতা করে বলল, আমি তো জাস্ট এমনিই বললাম। হিয়া, তুই মাইন্ড করেছিস? হিয়া কান্নাটা দ্রুত গিলে নিল। চোখের পানিটুকু মুছে নিয়ে সে কৃত্রিম হাসি নিয়ে বলল, কিছু মনে করিনি। নাফি এবার চোখ তুলে তাকালো, দেখলো হিয়ার মুখখানা। সেদিন যখন প্রথম দেখেছিল হিয়াকে, পুরুষালী মনে কি ভীষণ ধাক্কাটাই না খেয়েছিল। পুতুলের মতো সুন্দর মেয়েটির দিকে তাকিয়েছিল সারাক্ষণ। বিয়ে করবে না বলে পণ করা ছেলেটাও সেদিন মুগ্ধ হয়েছিল রমণীকে দেখে।
যা আছে মনে মনে। নাফি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে জানে। সে একবার তাকে আক্ষিদয় সরিয়ে নিল। তাছাড়া সব বিচ্ছেদ ব্যর্থতা না, কিছু বিচ্ছেদ আত্মরক্ষার নাম। নাফি কেন কথাটি বলল নিজেও জানে না। কথাটা বলেই সে আবারও প্লেটের দিকে তাকিয়ে খেতে লাগলো। নাসিমাও আর কিছু বললেন না, লেগে গেলেন নিজের কাজে। রাস আর রুহিও এবার খাওয়াতে মন দিল। শুধু হিয়াই পারল না স্বাভাবিক হতে। সে কোনো মতে নাকে মুখে কয়েকটা খেয়ে যেমন নীরবে এসেছিল তেমন ভাবেই চলে গেল। হিয়া নিজের জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে দরজা আটকালো। এইবার শুরু করলো আধ পাগলের পাগলামি। সে ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। হিয়া হঠাৎই কেঁদে ফেলল। রাজ আর রুহিকে একসাথে ভালো থাকতে দেখে হিয়ার খারাপ লাগে না। থাকুক না ওরা ওদের মতো। কেন বারবার হিয়াকে নিয়েই পড়েছে ওরা? আর কি চায় হিয়ার কাছ থেকে? ওরা হিয়াকে ভাঙতে চায়। ওরা কি বোঝে না হিয়া ভীষণ আঘাত পেয়েছে ওদের দিয়ে, যার কারণেই সে শক্ত হয়েছে। হিয়া কিছুতেই মেনে নিতে পারে না। কালকেই সে চলে যাবে এখান থেকে, আর কখনোই আসবে না এখানে, কখনো না। কিছুতেই হিয়ার ঘুম আসছে না। সারা সন্ধ্যা ঘুমিয়ে রাতে কি আর ঘুম আসে? নিজের বাড়ির মতো বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো সে। ধুর, ভাল লাগে না। আর মনটাও ভালো নেই। হিয়ার খুব হাঁসফাঁস লাগছে, দম বন্ধ লাগছে। একটু বাইরে হাওয়া খেতে পারলে ভালো লাগতো। হিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এখন ছাদে যাবে সে। একটু কফি পাওয়া গেলে মন্দ হতো না। হিয়া রান্নাঘরে গেল আগে। সেখানে সব কিছু গোছানো আছে, কিন্তু এখন কফি বানাবে কে? হিয়া তো কিছুতেই পারবে না। কফি বানানোর ভয়ে হিয়া কফি খাওয়ার চিন্তা বাদ দিল। বিরস মুখে যেতে লাগলো ছাদের দিকে। রাত তখন কত আর হবে, 12টা হয়তো। তাই হিয়া ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। মুক্ত বাতাসে শ্বাস নিল কিছুক্ষণ। এখন তার ভালো লাগছে। চারপাশে কেমন অদ্ভুত নীরবতা। এমন একটা পরিবেশকে ছাপিয়ে হিয়ার কানে এলো পরিচিত এক কণ্ঠস্বর। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য বোঝেনি, সে তোমার ভালোবাসার যোগ্য ছিল না। তুমি হারাওনি, বরং তুমি বেঁচে গেছো। হিয়া ফিরে তাকালো পেছনের দিকে। দেখলো নাফি দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ কফি। হিয়া হতভম্ব চাহনিতে তাকালো নাফির দিকে। এই সময় এই লোককে মোটেও আশা করেনি হিয়া। তাও ভালো হয়েছে, এখনই হিয়া সেই কথাটি বলতে পারবে। নাফি এগিয়ে এসে হিয়ার সামনে কাপটা এগিয়ে দিল, বলল, আমি কফি একটু বেশি পছন্দ করি, একসাথে 2 কাপ খাই। আজ তুমিই খাও এটা। হিয়া অবাকের রেশ তখনও কাটেনি। কিছুক্ষণ আগেই তো তার কফি খেতে মন চাইল। রান্নাঘরেও গিয়েছিল সে, কিন্তু বানানোর ভয়ে আর খেলো না। কি অদ্ভুত এই লোক, নাকি 2 কাপ কফি খায়! এটা আদৌ সম্ভব? হিয়া হাত বাড়িয়ে কফিটা নিল। নাফি তখন অন্যদিকে সরে গিয়েছে। হিয়া ভাবল, খাওয়ার সময় রাজের কথার জেদ ধরেই নাফি এখন এই কথাটি বলল। তাই হিয়া এসব নিয়ে আর কথা বলল না। এখন তার কাজের কথাটাই বলতে হবে। হিয়া নাফির পাশে গিয়ে দাঁড়ালো। শুকনো ঢোক গিলল সে। ভয় লাগছে তার। মান সম্মান তো এমনিতেই খেয়ে বসে আছে, এখন আর কি? হিয়া খুব খুব করে কেসে উঠল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, একটা কথা ছিল। নাফি জানতো এমন কিছুই হবে। সে ভাবশীলীন হয়ে বলল, কি কথা বলো। হিয়া নড়ে চড়ে দাঁড়ালো। এদিকে ওদিকে তাকে স্থির করতে চাইল চঞ্চল মনটাকে, কিন্তু তা আর পারল কই। তবুও সে ব্যর্থ হলো না। বলল, আপনাকে ওই দিন যা বলেছিলাম ওটা একটা গেম ছিল। কিছু ফ্রেন্ডের সাথে ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে এমনটা হয়েছিল। আপনি উল্টাপাল্টা কিছু ভাববেন না যেন আবার। নাফি আগের মতোই বলল। কোন দিনের কথা বলছো? হিয়ার চোয়াল ঝুলে এলো। এই লোকের মনে নেই? আরে ওই দিন ক্যাফেতে বসে বলেছিলাম না। ও হ্যাঁ, কি বলছিলে জানো? হিয়া খেই হারালো এবার। মানে কি? যেখানে হিয়া উত্তেজনায় ঘুমাতে পারেনি, সেখানে এনার মনেই নেই। কি আশ্চর্য ব্যাপার! হিয়া তবুও নিজেকে শান্ত রেখে বলল, ওই যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম না, ওটা। কোনটা? ওই যে ওইটা আপনাকে আমি। হিয়া রক্ত চক্ষু নিয়ে তাকালো নাফির দিকে। নাফিও ওর দিকেই তাকিয়েছিল। হিয়ার রাগ দেখে বোকা হাসলো নাফি। বলল, আমাকে কি? আরে আমি কি করব? আমার তো মনেই নেই। কোন কথার কথা বলছো আমি তো বুঝতেই পারছি না।
হিয়া দাঁতে দাঁত পিষে রাগ সংবরণের চেষ্টা করলো। নাফির এক হাত টেনে কফির মগটা ওর হাতে দিল, রাগী স্বরে বলল, ওই যে ওইটা আপনাকে আমি আপনার মাথার মুন্ডু, আপাতত এটাই বোঝেন, ফাউল যত সব। হিয়া আর দাঁড়ালো না সেখানে, দ্রুত চলে গেল ছাদ থেকে। হিয়া চলে যাওয়ার পর নাফি হাসলো শুধু। আর তো কিছুদিনের অপেক্ষা, আর তারপরে তো খেলা জমবে। সকাল সকাল হিয়া তলপি তলপা গুছিয়ে বের হলো রুম থেকে। সে কিছুতেই থাকবে না এই বাড়িতে, কিন্তু ড্রয়িং রুমে নাসিমার সামনে গেলেই বাদে বিপত্তি। নাসিমা বই পড়ছিলেন ড্রয়িং রুমের সোফায় বসে। তিনি যখন দেখলেন হিয়া রেডি টেডি হয়ে বের হয়েছে, নাসিমা অবাক হলেন। তিনি উঠে হিয়ার কাছে গেলেন দ্রুত, ওর হাত থেকে ব্যাগটা নিয়ে বললেন, কি হয়েছে মা? কোথায় যাচ্ছ? ব্যাগ কেন হাতে? হিয়া জানতো এমন কিছুই হবে, সে আগে থেকেই সব সাজিয়ে রেখেছিল। হিয়া সাজানো কথাগুলো এক এক করে বলতে লাগলো। আন্টি, আমার ভার্সিটিতে অনেক জরুরি একটা কাজ পড়ে গেছে, আমায় এক্ষুনি যেতে হবে। আন্টি বিশ্বাস করুন, আমি কারো উপরে রেখে নেই, কারো উপরে অভিমানও করিনি আমি, কিন্তু যেতে হবে আমায়। সমস্যা নেই, আমি আবারও আসবো। হিয়া কথাগুলো এক নিঃশ্বাসে বলল। নাসিমা খানিকক্ষণ তাকিয়ে থাকলো হিয়ার দিকে। তিনি বেশ বুঝতে পারছেন হিয়া এখান থেকে যাওয়ার জন্য এসব বলছে। রাত যখন হিয়াকে অপমান করেছিল, তিনি তো দেখছিলেন হিয়ার চোখের পানি। হিয়ার জায়গায় তিনি থাকলেও একই রকম করতেন। নাসিমা হিয়ার সামনে ধরা দিলেন না যে তিনি হিয়ার মতলব বুঝতে পেরেছেন, বরং অবাক কণ্ঠে বললেন, তাই? এ মা, তাহলে তো আজই যেতে হবে। হিয়া দ্রুত উপর নিচ মাথা ঝাঁকালো। সে মনে মনে ভীষণ খুশি হলো। যাক, তাকে আর বেশি কিছু বোঝাতে হয়নি। বলল, হ্যাঁ হ্যাঁ আন্টি, আমার যেতে হবে আজই। একটু থেমে আবার বলল, রুহিয়া পুরো তো ঘুমোচ্ছে, তাই আর ডাকছি না ওদের। আমি তাহলে যাই আন্টি। হিয়ার রাস্তা এখন পরিষ্কার, সে নিশ্চিন্তে যেতে পারবে। রমণী স্বস্তির শ্বাস ফেলল। তবে সে শ্বাস নেওয়ার আগে বাস রেডি হলো। হিয়া যেতে নিলে নাসিমা হিয়ার হাত ধরে বললেন, একদিন গুরুত্বপূর্ণ কাজ এগুলো না করলে তেমন কিছুই হবে না। বরং তুমি যদি চলে যাও, আমি অনেক কষ্ট পাবো মা। আমি জানি তুমি আমার ছেলে বৌমার কথায় কষ্ট পেয়েছো, তাই চলে যাচ্ছ। না না আন্টি, এমন কোনো বিষয় নয়, আমার যেতে হবে এখন। নাসিমা আবারও হিয়াকে বললেন, হুম, কোনো কথা শুনবো না। তোমার বড় চাচু আগামী সপ্তাহে আমাদেরকে যেতে বলেছেন। তুমি যদি এখন চলে যাও, তাহলে কিন্তু আমরা যাব না। নাসিমা শক্ত কণ্ঠে বললেন, হিয়া, সত্যি আমি কষ্ট পাবো তুমি চলে গেলে। হিয়া মনে মনে বেশ বিরক্ত হলো। এটা কেমন রসিকতা রে বাবা! তার তো এখানে দম বন্ধ হয়ে আসছে, তা কি কেউ বুঝতে পারছে না? আশ্চর্য! হিয়া আর কথা বলতে পারল না নাসিমার সামনে। শত হলেও হিয়ার মায়ের বয়সী, তার সামনে তো আর হিয়া কথা বলতে পারে না। হিয়া ব্যর্থ হয়ে ঘুরে নিজের রুমে চলে গেল। তার কিছুই ভালো লাগছে না, পুরো জীবনটাই লস তার। হিয়া চলে যাওয়ার পর নাসিমা আবারও শান্তিতে পড়তে মনোযোগ দিলেন। সকালে একটু হাদিস কোরআন না পড়লে ভালো লাগে না তার, পুরনো অভ্যাসটা। তাছাড়া এখন বাজেই বা কত? নাসিমা দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সবে 7:25 বাজে। নাসিমা এবার সত্যি সত্যি অবাক হলেন। মেয়েটা ঘুমোয়নি নাকি? সে জাগবে, হিয়া যে থেকে গেছে এটাই অনেক। নাসিমার সকল চিন্তা বাদ দিয়ে পড়তে বসলেন। ঠিক তখনই কল এলো ফোনে। নাসিমা বেজায় বিরক্ত হলেন। এখন আবার কে কল করলো? একটু পড়তে এসেছিলেন, সেটাও শান্তিতে পড়তে পারছে না। নাসিমার পাশ থেকে ফোনটা নিলেন। স্ক্রিনে নম্বর দেখে তিনি হতবাক হলেন। একবার তাকালেন উপরতলার নাফির রুমের দিকে। রুহি নিজের সমস্ত কাপড় বের করেছে, সেগুলো হিয়ার সামনে দেখাচ্ছে আর এটা সেটা বলছে। রুহির ইচ্ছে হিয়াকে জেলাস করানো, কিন্তু হিয়া তো ফিরেও তাকাচ্ছে না রুহির দিকে। ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। এতে বেজায় রেগে গেল রুহি। ও আলমিরা বন্ধ করে হিয়ার সামনে এসে দাঁড়ালো। হিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল সে, খাটের উপর ছুঁড়ে মেরে বলল, তুই নিজেকে বেশি স্মার্ট ভাবছিস না হিয়া? হিয়া বলল, আমি এমনিতে স্মার্ট, এখানে বেশি আর কম ভাবার কি আছে? রুহির আগে ফোঁস করতে লাগলো। ও পারে না হিয়ার গায়ে হাত তুলতে, কিন্তু এটা শ্বশুর বাড়ি,
এখানে রুহি নিজের ইমেজ নষ্ট করতে চাইছে না, তাই দাঁতে দাঁত চেপে বলল, হিয়া, তোকে এখানে এই জন্য আসতে বলা হয়নি, তুই এসেছিস আমাকে গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তা গোছাতে দাও না। তোমার জামাইয়ের গুণগান শোনার জন্য আমাকে তো আসতে বলা হয়নি, তাই না? রুহির শুধু শ্বশুরবাড়ি বলে সবটা সহ্য করে নিল, না হলে এই হিয়াকে সে আস্ত রাখত না। দু বোনের কথোপকথনের মধ্যেই ভেতরে এলো রাস। রুহির মুখের দিকে তাকাতেই বুঝতে পারল এখানে কিছু হয়েছে। সে আগুনে ঘি ঢালার মতো এসে রুহিকে বলল, বেবি কি হয়েছে? আমার সোনাকে এমন দেখাচ্ছে কেন? হিয়ার হাসি পেল ভীষণ, সে হেসেও ফেলল ফিক করে। এসব ঢঙ্গের মেয়াদ কতদিন হয় সেটাই দেখার বিষয়। হিয়াকে হাসতে দেখে রাজ বিরক্ত হলো। রুহির কাছে গেল সে, হিয়াকে দেখিয়ে দেখিয়ে রুহির চিবুক ধরল সে। সামনের বেবি হেয়ারগুলো সরিয়ে দিল। রুহির কপালে চুমু খেয়ে ন্যাকা স্বরে বলল, রাগ করে না বেবি, আমার সোনা বেবি। তবে তোমাকে রাগলে কিন্তু বেশি সুন্দর লাগে। হিয়া ফিরেও দেখল না ওদের দিকে। ও নিজের ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো, ওদের দিকে না তাকিয়েই বলল, আমাকে নিশ্চয়ই এসব ফষ্টি দেখাতে আনা হয়নি। এসব শেষ হলে আমায় ডাক দিও। হিয়া দরজার কাছে গিয়ে আবারও বলল, তাছাড়া আমার চেয়েও তোমার ফ্যাশন সেন্স ভালো আপা, এটা সবাই জানতো। হঠাৎ আমাকে আনার কারণটা কি ঠিক ধরতে পেরেছি আমি। এসব বাদ দিয়ে ভালো হও, বুঝলে? ভালো হতে পয়সা লাগে না। হিয়া চলে যাওয়ার পর রুহি ঝাড়ি মেরে সরিয়ে দিল রাজকে, খেকিয়ে বলল, তোমাকে বিয়ে করার কারণ হিয়াকে শায়েস্তা করা, এটা ভুলো না কখনো। আমরা আসার পর যেন হিয়ার মুখের হাসিটা না দেখি। রাজ বাঁকা হাসলো, তারও তো হিয়ার থেকে প্রতিশোধ নেওয়া বাকি। এইবার এমন ব্যবস্থা করবে না এই হিয়া আর মুখ দেখাতে পারবে না লোক সমাজে। আমি ভুলিনি, আমাকে মনে করানোর প্রয়োজন নেই। কালকে সকালেই আমরা যাচ্ছি, সব গুছিয়ে নাও। রুহি রাজের কথাতে সম্মতি দিল। সে লেগে পড়ল গোছানোর কাজে। শুক্রবার যাওয়ার কথা ছিল, কিন্তু তারা বৃহস্পতিবার যাবে, অর্থাৎ আগামীকাল। এই জন্যই তো এত তোড়জোড়। নাফি প্রথমে বলল শুক্রবার যেতে, আবার আজকে বলল কালকে যেতে। রাজ বুঝতে পারছে না রাফির মতলব কি। সেই প্রথম দিন থেকেই নাফিকে কেমন অন্যরকম লাগছে। নাফি এমন মানুষ যে তার পাশে মেয়েরা ডান্স করলেও ফিরেও তাকায় না। আর সেই ছেলে কিনা হিয়াকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। হিয়ার উপর আগে থেকে নজর না রাখলে কিভাবে দেখতে পেল? হেলেনা হিয়ার ঘরে বসে আছে, মূলত হিয়ার ঘরটা গোছাচ্ছেন তিনি। হিয়া বাড়িতে না থাকলে তার ভালো লাগে না। সব কিছুই তার মেয়েটাকে ঘিরে। মেয়েটা না থাকলেই তার একা একা লাগে। অথচ কিছুদিন পরই মেয়েটা পরের ঘরে যাবে, তখন কিভাবে থাকবেন তিনি? এসব ভাবতেই হেলেনার চোখের কোণে জল জমে। হেলেনা এসব কথাই ভাবছিলেন, হঠাৎ তার ফোনে কল এলো। ফোনটা পাশেই রাখা ছিল। হেলেনা ফোনটা হাতে নিয়ে স্ক্রিন নাম্বার দেখে অবাক হলেন, বিড়বিড় করে বললেন, রুহির শাশুড়ি আমাকে কেন কল করলো? হেলেনা কল রিসিভ করলেন। রাতে ছাদে হাঁটাহাঁটি করার অভ্যাস অনেক পুরনো। একা থাকাটা উপভোগ করতে রাতে ছাদের বিকল্প নেই। খোলা আকাশে মাথার উপর জল জল করতে থাকা চাঁদটা বেশ উপভোগ করা যায়। আর চাঁদ দেখতে কার না ভালো লাগে। সেই সাথে মনের কথাগুলো ঢেলে দেওয়া যায় প্রকৃতির কাছে। হিয়া আজও ছাদে উঠল, তবে আজ সে আর অলসতা করল না। যাওয়ার সময় 1 কাপ কফি বানিয়ে তবেই উঠল ছাদে। আজ বোধহয় হিয়ার ছাদে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। হিয়া দেখলো তার জায়গায় নাফি দাঁড়িয়ে আছে, মানে কালকে সে জায়গাটায় দাঁড়িয়েছিল, আজকে সেখানে নাফি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা হিয়া বিরক্ত হলো। এই লোকটা সে আজ সারাদিন যথাসম্ভব ইগনোর করে চলেছে, কিন্তু সেই রাতের বেলায় দেখা হতেই হলো। সারাদিন পরে হিয়া একটু নিজের মতো সময় কাটাতে আসলো, সেটাও পছন্দ হলো না। হিয়া শুধু নাফি না, গোটা দুনিয়ার উপরই বিরক্ত হলো। একটা বড় সড়ো বিস্ফোরণ ঘটুক আর তাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, তাহলে যদি হিয়া একটু শান্তি পায়। বাবা গো বাবা, যেখানেই যায় না কেন সেখানেই ঝামেলা। হিয়া নাফির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, তার বোধহয় ঝামেলা লগ্নে জন্ম হয়েছে। বাড়িতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করতে হবে। হিয়া এগিয়ে গেল, তবে নাফির দিকে গেল না।
ছাদের অন্য পাশে গেল সে। নাফি আর চোখে দেখলো সবটা। সে এবার নিজেই গেল হিয়ার কাছে। হিয়ার থেকে সামান্য দূরত্বে দাঁড়ালো গিয়ে। এমন ভূতের মতো এসে কেউ দাঁড়ায়? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেলে তো এখানে এসে দাঁড়াতে পারতেন না। আর তুমি কালকে কি বলেছিলে জানো? ওই যে ক্যাফেতে কি যেন একটা কথা বলছিলে, ওইটার বিষয়ই তো বলছিলে, তাই না? দিল তো হিয়াকে মনে করিয়ে। আচ্ছা, এটার কি কোনো দরকার ছিল? হিয়া চোখ বন্ধ করে শ্বাস নিল জোরে। দাঁতে দাঁত পিষে বলল। মনে যখন ছিলই তাহলে কাল এত নাটক কেন বললেন? নাফি গো বেচারের মতো ভাব নিয়ে বলল। নাটক? আমি তো কোনো নাটক করিনি। কালকে আমার মনে ছিল না, আজকে মনে হয়েছে। এটা কি আমার দোষ বলো? আজ মনে পড়েছে তাহলে? হ্যাঁ, অবশ্যই। বিয়ে নয় কি যেন একটা করতে বলেছিলে, তাই তো? হিয়া তাকালো নাফির দিকে। হিয়ার দৃষ্টিতে যেন আগুন জ্বলছে। সে আগুনে নাফি ভস্ম হয়ে যাবে। নাফি বোকা হাসলো সেদিকে চেয়ে। মনে মনে মুগ্ধ হলো বইকি। হায় আল্লাহ, এভাবে কেন তাকাচ্ছ? তুমি জানো আমি তোমার কত বছরের সিনিয়র? হিয়া নিজের রাগ সংবরণ করে বলল। আপনি আমার সাথে মশকরা করছেন নাকি? আপনি আমার দুলাভাইয়ের বড় ভাই হিসেবে আপনাকে অনেক সম্মান করছি আমি, কিন্তু আর করবো না কিন্তু। হিয়াকে হতবাক করে দিয়ে নাফি হিয়ার এক হাত হ্যাঁচকা টান দিল। হঠাৎ এহেন কাজে তাল সামলাতে পারল না হিয়া। সোজা গিয়ে নাফির সাথে বাড়ি খেল। হিয়ার তখন বেহাল অবস্থা। এই অবস্থাতেই নাফি হিয়ার কানের কাছে হিসিয়ে বলল। তোমার কাছে সম্মান কে চেয়েছে? আমি আঁকা গোড়াই ব্যাড বয় হিয়া, যেটা তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে। সকাল সকাল রাজ ও রুহি চলে গেল ট্রিপে। ওরা যাওয়ার পর বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। হিয়ার এখন ভালো লাগছে না। সে বাড়ি যেতে চাইছে, অথচ নিজের বাড়ি থেকে নিষেধাজ্ঞা এসেছে হিয়া যেন আজ বাড়িতে না যায়। আগামীকালকে নাসিমা ও নাফির দাওয়াত রয়েছে ও বাড়িতে। হিয়া যেন একসাথে কালকে যায়। যেহেতু বড় চাচার আদেশ, তাই হিয়া অমান্য করতে পারল না। না হলে তো কখনই চলে যেত সে। এখন সে একা একা কি করবে? রুহির সাথে ভালো সম্পর্ক না থাকলেও ওরা থাকলে বাড়িটা এমন ফাঁকা ফাঁকা লাগে না। সকাল তখন 11টা। নাসিমা কলেজে গেছে। কি একটা জরুরি প্রয়োজন পড়ে গেছে, তাই তাকে যেতেই হলো। বাড়িতে আর কে আছে না আছে হিয়া জানে না। হিয়া মুরগির ছানার মতো চিউচিউ করছে সারা বাড়ি। এখন পর্যন্ত হিয়া পুরো বাড়ির কথায় কি আছে জানে না। রাজদের বাড়িটা বেশ বড়সড়ই। দোতলার বাড়িটা রুচিশীলভাবে সাজানো, গোছানো পরিপাটি। আজ কেউ নেই, সেই সুযোগে হিয়া বাড়িটা দেখবে। হিয়া টুকটুক করে ঘুরে দেখতে লাগলো বাড়িটা। এমনিতেই তার মন মেজাজ খুব একটা ভালো নেই। মন ভালো নেই বাড়িটা ফাঁকা তাই। তার মেজাজ ভালো নেই অন্য কারণে। তা হলো রাজের ওই লম্পট ভাইটা। ওই ব্যাটা হিয়াকে টাচ করে। এত সাহস! শুধু এখানে মেহমান বলে হিয়া তেমন রিয়েক্ট করেনি। তার বাড়ি হলে না হিয়া ওকে দেখে নিত। আবার বলে কিনা ব্যাড বয়। ব্যাড বয় তো না, পাদের বয়। হিয়া আনমনে এসব ভেবে ভেবে আবার নিজেই নাক সিটকালো। মোটামুটি নিচতলার উপরতলার সমস্ত কিছু দেখা শেষ। বাকি আছে কর্নারের একটা রুম, দরজা খোলা রয়েছে। হিয়া জানে না ওখানে কে থাকে বা কি আছে। এমনিতেই প্রায় সব রুমে তালা ঝোলানো, শুধু ওই রুমটাই খোলা। হিয়া গেল ওই রুমের দিকে। সে অনেকটা কৌতূহলী নিয়ে গেল ওই রুমের দিকে। রুমটা আধা খোলা। হিয়া দরজার কাছে গিয়ে প্রথমে ভেতরে উকিঝুঁকি মারল, কেউ আছে কিনা জানতে হবে তো। হিয়া দেখলো রুমটা অনেক সুন্দর করে গোছানো আছে। পুরো বাড়ির এই রুমটাই হিয়ার বেশি ভালো লাগলো। বাবা, কে থাকে এই রুমে? হিয়া মাথাটা আরেকটু বাড়িয়ে দিল রুমের মধ্যে। রুম দেখতে দেখতে হিয়া যেন নিজের মাঝেই নেই। হঠাৎই কেউ হিয়ার কাঁধে স্পর্শ করলো। হিয়া প্রথমে ব্যাপারটা মাথায় নিল না। পরপর কয়েকবার হিয়াকে স্পর্শ করতে লাগলো। আর হিয়া শুধু বিরক্তিতে সূচক শব্দ করতে লাগলো। কিন্তু আচানক হিয়ার টনক নড়ল। ভয়ে তার কলিজা শুকিয়ে এলো। এই এত বড় বাড়িটায় কেউ নেই। হিয়া শুকনো ঢুক গেল। ভয়ে ভয়ে পিছনে তাকালো। হঠাৎ নাফিকে দেখে সে চিৎকার করে লাফিয়ে উঠল। ওকে এভাবে হঠাৎ চিৎকার করতে দেখে নাফিও চিৎকার করে উঠল। তবে ও ভয়ে করেনি।
করেছে হিয়াকে ভেঙ্গিয়ে। হিয়া কিছুক্ষণ পর নিজেকে ধাতস্থ করে নিয়ে খেকিয়ে উঠল নাফির উপর। এই আপনার সমস্যাটা কোথায়? কালকে রাতে একবার অসভ্যের মতো আচরণ করেছেন, আমি কিচ্ছু বলিনি, এখন আবার করছেন। হিয়া নাফির দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে আবারও বলল, আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি, মিস্টার নাফি। নেক্সট টাইম আমার ধারে কাছে আসার চেষ্টা করলেও না, আমি আপনাকে দেখে নেব। নাফি এতক্ষণ চুপচাপ হিয়ার দিকে তাকিয়েছিল, কথা শুনছিল হিয়ার। মানতেই হবে, রাগলে মেয়েটাকে দারুণ লাগে। নাফি মনে মনে বলল, ভেবেছিলাম ভালো থাকবো, কিন্তু এই মেয়েটা আর ভালো থাকতে দিল না। সে আমাকে ব্যাড বয় বানিয়ে ছাড়বে। মনে মনে এসব বলে নাফি হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়া ভয় পেল কিছুটা, রাগের মাথায় আবার বেশি বলে ফেলল না তো। হিয়া এক পা করে পিছিয়ে সরতে লাগলো, আর নাফিও এগোতে লাগলো ওর দিকে। একটা সময় হিয়ার পিঠ ঠেকলো দেওয়ালে। নাফিও হিয়ার কাছাকাছি চলে এসেছে, তবে তাদের মধ্যে স্বাভাবিক দূরত্ব রয়েছে বইকে। হিয়া জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এই বাড়িতে এখন একটা সিঙ্গেল মানুষ নেই তারা ছাড়া। নাফি যদি তার সাথে উল্টাপাল্টা কিছু করে, হায় আল্লাহ! হিয়ার মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে এক মুহূর্তে। মেয়েটির ভয়ার্ত চোখে তাকালো নাফির দিকে। নাফি তখন হিয়ার দিকেই মুগ্ধ নয়নে চেয়ে আছে, ঠোঁটে পাকা হাসি তার। কি করছেন? এত কাছে কেন এসেছেন? নাফি কোনো কথা বলল না, তাকিয়ে রইল হিয়ার পাতলা গোলাপের মতো মিষ্টি ঠোঁটের দিকে। এভাবে কেটে গেল কয়েকক্ষণ। আচমকা কি ভেবে যেন নাফি সরে গেল হিয়ার কাছ থেকে। মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে ফেললো সে। হিয়া ভরকে গেল নাফির এই কাজে। নাফি আবারও হিয়ার অনেকটা কাছে চলে এলো, হিসিয়ে বলল, আর তো কিছুদিন, আর তারপর আ হিউজ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ ইন মাই হার্ট। নাফি এরপর শেষ বাজাতে বাজাতে হিয়াকে পাশ কাটিয়ে চলে গেল সেই রুমটাতে, অর্থাৎ ওটা নাফির ঘর। হিয়া তখন হতবিলম্ব হয়ে আছে, বারবার কানে বাজছে নাফির বলা শেষ শব্দটা, মাই হার্ট। এটা কাকে বলল নাফি? কেনই বা বলল? হিয়ার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে। ওখান থেকে হেঁটে যাওয়া ওর জন্য দুষ্কর হয়ে গেছে। হিয়াদের বাড়ির সময় সন্ধ্যা 7টা। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষ। কারণ একটাই, রুহির শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে। শুধু তাই নয়, হিয়ারও এখন আগত হবে। ব্যাপারটা বিস্ময়কর না? একটু আগেই নাসিমা নাফির জন্য হিয়াকে চেয়েছেন, ভীষণ আন্তরিকতার সঙ্গে চেয়েছেন তিনি। তাকে ফেরানো কামরুল হাসানের পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া হেলেনার সঙ্গেও নাকি নাসিমার কথা হয়েছে। হেলেনারও সমস্যা নেই, এই জন্য কামরুল হাসান আর দ্বিমত করেননি। আর এমনিতেই বাড়ির বাদবাকি সবাই রাজি। মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। সব কথা ঠিকঠাক হলো। পরিশেষে কামরুল হাসান বললেন, তাহলে সবাই যখন চাচ্ছে বিয়েটা হোক, তাহলে হয়ে যাক। হিয়া আমার ভাইয়ের মেয়ে নয়, আমার মেয়ে। এই পরিবারে আমার একটি মেয়েকে দিয়েছি। হিয়া ওখানে থাকলে আমি আরও চিন্তামুক্ত থাকতে হবে। আমার কোনো সমস্যা নেই। আজকেই তাহলে আকাদ হোক। কিন্তু কথা হচ্ছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হিয়ার বিবাহ নিয়ে কথা হচ্ছে, অথচ হিয়া কিছুই জানে না। সকালে নাফিদের বাড়ি থেকে আসার পর থেকে হিয়া নিজের রুমে। ওই নাফির সামনে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। এই জন্যই বেচারি সারাদিন আর বেরই হয়নি। কামরুল হাসানের কথা শুনে নাসিমা একটু গাইগুই করছিলেন, কেননা তার বড় ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন আশা। এভাবেই কি হবে নাকি? নেহাতি নাফির কথা শুনে তিনি এখনই বিয়ের কথাটা বলছেন, না হলে তো তিনি ধুমধাম করে বিয়ে দিতেন। আর এখনই বিয়ে? তিনি তো চাইছিলেন আজকে প্রস্তাব দিবেন আর 2-4 দিন পর আকদ করাবেন। নাসিমার গাইগুই ধরতে পারল নাফি, যেহেতু সে মায়ের পাশে বসা ছিল, তাই সে সহজেই ধরতে পারল। নাফি নাসিমার কানের কাছে গিয়ে চাপা স্বরে বলল, আম্মু, চুপচাপ রাজি হয়ে যাও। সব ব্যবস্থা আমি করে এসেছি, এখনই কাজে রাখতে বলো। নাসিমা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি তার ছেলে, যে ছেলে সারা জীবন বিয়ের বিপক্ষে ছিল, আর আজ কিনা সে বিয়ের জন্য এমন করছে? হিয়া ঘুমিয়েছিল নিজের ঘরে, হঠাৎ দরজার শব্দে তার ঘুম ভাঙল। ঘুমের ব্যাঘাত ঘটায় সে বিরক্ত হলো। কিছু বলার আগেই বাহির থেকে শুনতে পেল মায়ের উদ্ঘৃণ্য কণ্ঠ,
এই হিয়া, দরজা খোল দ্রুত। হিয়া ধরফরিয়ে উঠে বসলো মায়ের ডাকে। হন্তদন্ত হয়ে গেল দরজা খুলতে। সে দরজা খোলার পরপরই হেলেনা, তুবা সহ আরো কয়েকজন হিয়ার রুমে ঢুকলো। হঠাৎ করে সবাইকে দেখে হিয়া তো হতবাক। সে কিছু বুঝে ওঠার আগেই হেলেনা বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, একটু পরেই তোর বিয়ে হবে। বিয়ে? কার বিয়ে? কেন বিয়ে? কখন বিয়ে? কবে বিয়ে? কার সাথে বিয়ে? বিয়ে মানে কি? হেলেনা মাথায় হাত দিলেন। অতিরিক্ত শখ খেয়ে মেয়েটা বোধহয় পাগল হয়ে গিয়েছে। তুবা সহ বাকিরা হেসে উঠল সমন্বয়ে। তুবা হিয়ার কাছে এলো, কানের কাছে ফিসফিস করে বলল, বিয়ে মানে অন্ধকারে বরের ফষ্টি নষ্টি করা। হিয়া বিস্ফোরিত নয়নে তাকালো তুবার দিকে। তা দেখে তুবা আবারও বলল, আরে বুঝিসনি? ওকে, আবার বলছি, বিয়ে মানে হলো বিয়ে। বিয়ে হলে তুই তোর জামাই বাড়ি চলে যাবি, সেখানে গিয়ে ইন্টু পিন্টু করতে পারবি। আবার বিয়ের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুই বিনা পয়সায় অন্যের বাড়ির কামলা খাটবি, কিন্তু তোর কোনো নাম হবে না, শুধু দোষ আর দোষ। হিয়া আসলে কি রিয়াকশন দিবে তাই ভুলে গেছে। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, উঠ সেমরি তোর বিয়ে হবে। কাহিনীটা এমন হয়ে গেল না, তার বিয়ে অথচ সে কিছুই জানে না। হিয়া ভাবলো সে বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, না হলে এমন অদ্ভুত কাহিনী বাস্তবে ঘটতে পারে না। এজন্য কাউকে পাত্তা না দিয়ে সে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। একা একাই বলল, ওই শয়তানের জন্য আমি একটু ঘুমিয়েও শান্তি পেলাম না। আল্লাহ! হিয়া গায়ের ওপর কাঁথা তুলে আবারও চোখ বন্ধ করে ফেলল। ব্যাস, এবারে এসব ফালতু স্বপ্ন থেকে হিয়ার মুক্তি। কিন্তু হিয়ার ভাবনায় এক বালতি পানি ঢেলে হেলেনা জোরসে ঢাক দিলেন। হিয়া, ঝামেলা করিস না, ওঠ মা, ড্রয়িং রুমে সকলে বসে আছে। হিয়া পুনরায় ধরফরিয়ে উঠে বসলো। তার সাথে হচ্ছেটা কি? মেজাজের খেই হারালো মেয়েটা। বিছানা ছেড়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। মেয়েটার পরনে এখন একটা সুতির থ্রি পিস, কাঁচা হলুদ রঙের। হিয়া হেলেনাকে বলল, কি হচ্ছে আম্মু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার বিয়ের কথা বলছো তোমরা? কার আবার? তোর বিয়ে হবে। এখন যা, দ্রুত ফ্রেশ হয়ে আয়, ওরা সবাই অপেক্ষা করছে। হিয়া চেঁচিয়ে উঠল, আম্মু কি সব বলছো তুমি? আমার বিয়ে? কার সাথে? এভাবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চল আমি দেখবো কে অপেক্ষা করছে। হিয়া যেতে নিল বাইরের দিকে, কিন্তু তা হতে দিল না হেলেনা। হিয়ার হাত টেনে ধরে বললেন, আচ্ছা দেখিস, আগে ফ্রেশ তো হয়ে আয়। মা, তোর আমার ওপর বিশ্বাস আছে না? আমি কি তোর কোনো ক্ষতি করব বল? হিয়া সকলের দিকে তাকালো। তার মনে হচ্ছে না এখানে কেউ মিথ্যা বলছে, কিন্তু সবাই হঠাৎ তার বিয়ে নিয়ে পড়লো কেন? সবচেয়ে বড় কথা, তার মা কিভাবে পারছে? হিয়ার মাথায় কিচ্ছু আসছে না। কিচ্ছু না। হিয়া বলল, আম্মু আমার কথাটা বোঝার চেষ্টা করো। এভাবে কারো বিয়ে হয় বলো? আমার বিয়ে হচ্ছে আমিই জানি না। আমার বিয়ে কিন্তু আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করনি তোমরা? হয় না, এখন হবে। আর যেখানে তোর বড় চাচু রাজি, আমি রাজি, তারপরও তোর কাছে অনুমতি নিতে হবে। হেলেনা একটু কাঁদো কাঁদো হয়ে বললেন, এই শোনার জন্যই বোধহয় তোকে মানুষ করেছিলাম বল। ওদের মতো ভালো নির্ভেজাল ফ্যামিলি এখনকার সময়ে পাবো কিনা সন্দেহ। তোর ভালোর জন্যই তো এমন করা। মাকেও বুঝলি না হিয়া? মায়ের কথা শুনে হিয়া আর পাল্টা কিছুই বলতে পারলো না। তবে তার কষ্ট হচ্ছে, কেননা রাজের কাছ থেকে এইবার প্রতিশোধ কিভাবে নেবে সে। সে জানে তার মা তার জন্য বেস্টটাই চয়েস করবে, কিন্তু সমস্যা হলো সে বিয়ে করে স্বামী বাড়ি চলে গেলে প্রতিশোধ কিভাবে নেবে। এভাবে ছেড়ে দিতে হবে ওদের। হিয়ার মাথা আর কাজ করছে না। তবে মায়ের চোখের পানি দেখে সে আর কোনো রিয়াক্ট করতে পারলো না। চুপচাপ চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। যাওয়ার আগে হেলেনার পেটিকোট আর ব্লাউজ ধরিয়ে দিল মেয়েটার হাতে। সেদিনের কথা, হিয়াকে রুমে পাঠিয়ে নাসিমা বই পড়তে মনোযোগ দিয়েছিলেন। ঠিক তখনই তার ফোনে কল এলো। নাসিমা বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই অবাক হলেন, কেননা কল করেছে নাফি, অথচ নাফি উপরেই আছে। এখান থেকে একটু তাকে ডাকলেই তো হতো, কল দেওয়ার কি মানে আছে? নাসিমা কল রিসিভ করলেন। হ্যালো বলতেই ওপাশ থেকে শুনতে পেল নাফির কণ্ঠস্বর। আম্মু, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বল, ফোন করার কি দরকার আছে? দরকার হলে আমি তোর রুমে আসছি। থাক, রুমে আসার প্রয়োজন নেই এখন। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বল। আম্মু, আমি রুহির কাজিন হিয়াকে লাইক করি। আমি ওকে বিয়ে করতে চাই।
রাজরা যাওয়ার পরই ওকে বিয়ে করতে চায়। তুমি ব্যবস্থা করো যে কোনো মূল্যে, আর না হলে কিন্তু আমি বিয়েই করবো না। নাফির কথা শুনে নাসিমা অবাক হতবাক হলেন। হিয়ার সাথে বিয়ে না হলে নাফি বিয়ে করবে না, এটা কি তিনি ঠিক শুনছেন? তবে একটা দিক ভালো আছে, তা হলো হিয়াকে তারও পছন্দ ছিল। কিন্তু ওই দিন রাত যে বলল হিয়া কার সাথে যেন সম্পর্কে ছিল, নাসিমা সন্দিহান হয়ে নাফিকে বলল, কিন্তু ও কি বিয়ে করতে রাজি হবে তোকে? হিয়া কি তোকে পছন্দ করে? না, হিয়া আমাকে পছন্দ করে না। তুমি এখন ওর মায়ের কাছে ফোন করবে, কথা বলবে, দরকার পড়ে আঁচল পেতে হিয়াকে চাইবে। নাসিমা কিংকর্তব্য বিমুখ হয়ে গেলেন। রাজ না হলেও মানা যেত, কিন্তু নাফির মতো লোক কিনা বলছে আঁচল পেতে হিয়াকে চাইছে। আম্মু সব ঠিক থাকলে আগামীকালে বিয়ে হবে। রাজ এলে না হয় বড় অনুষ্ঠান হবে। নাফি কল কেটে দিল। নাসিমা প্রথমে কিছুক্ষণ থম মেরে বসে রইল। হিয়াকে তার আগা গোড়াই পছন্দ, কোনো সমস্যা নেই। আর এসব সম্পর্ক তো এখনকার জেনারেশনের জন্য হাতের ময়লা। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, ওটা কোনো সমস্যা না। সবচেয়ে বড় কথা যে বিয়ে করবে তার যদি সমস্যা না থাকে, তাহলে নাসিমার সমস্যা দিয়ে কি হবে? নাসিমা কিছুক্ষণ ভেবেচিন্তে কল করলেন হেলেনার কাছে। হেলেনা তখন হিয়ার রুমে ঘর গোছাচ্ছেন। নাসিমার কল পেয়ে তিনি বেশ অবাকই হলেন। কল রিসিভ করার পর কথা বললেন বেশ কিছুক্ষণ। সব বললেও নাসিমা আসল কথাটা বলতে বেশ ইতস্তত বোধ করতে লাগলেন। শেষে ভয়ে ভয়ে বলেই ফেললেন, আপা, আপনার মেয়েটাকে দেবেন? আমার বড় ছেলের জন্য আপনার মেয়েটাকে চাই। ও আমার বাড়িতে রাজকন্যার মতোই থাকবে। তাছাড়া রুহি তো আছেই এখানে। নাসিমার কথা শুনে হেলেনা বিস্মৃত হলেন। এসব সব কিছু তার অপ্রত্যাশিত ছিল। রুহির মুখ থেকে ওর শ্বশুর বাড়ির গুণগান শুনে তার ভীষণ ইচ্ছে হতো তার মেয়েটাও যদি এরকম একটা পরিবারে যেতে পারত। এজন্য নাসিমার প্রস্তাব হেলেনার মনে হলো মেঘ না চাইতেই জল। তিনি রাজি হলেন নাসিমার প্রস্তাবে। নাসিমা আবার হেলেনাকে নিষেধ করে দিলেন এখন যাতে কেউ না জানে, বিশেষ করে রুহি আর রাজ। ওদেরকে সারপ্রাইজ দেওয়া হবে। হেলেনা সরল মনে বিশ্বাস করলেন তা। তিনি কাউকে কিছুই বললেন না। আজকে যখন নাসিমা সকলের সামনে প্রস্তাব রাখলেন, তখনই তিনি জানিয়ে দিলেন তিনি রাজি। পরিশেষে সকলেই রাজি হলো। অবশ্য রাজি না হওয়ারও কোনো কারণই নেই। নাসিমা প্রস্তাব রেখে সবাইকে এটাও বলে দিলেন কেউ যেন রাজ বা রুহিকে না জানায়। সাধারণভাবে সকলেই তার কথা মেনে নিলেন। ওরা আসলেই সত্যি চমকিত হয়ে যাবে। হিয়া হেলেনার একটা শাড়ি পরেছে। শাড়িটার রং লাল। গুলুমুলু মেয়েটাকে লাল শাড়িতে কি সুন্দরী না মানিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল, ব্যাস, মুখে আর কোনো মেকআপের চিহ্ন নেই। হিয়াকে এভাবেই নিয়ে যাওয়া হলো ড্রয়িং রুমে, যেখানে ইতিমধ্যে কাজী সাহেব চলে এসেছে। এখনই ওদের আকত হবে। নাফি এটাই চায়। হিয়া ড্রয়িং রুমে গিয়ে চমকে গেল। এখানে তো বাইরের কেউ নেই, তাহলে তার বিয়ে হবেটা কার সাথে? হিয়া ভাবলো হয়তো পাত্রপক্ষ এখনো এসে পৌঁছায়নি। ওইদিকে হিয়াকে এমন লাল শাড়িতে দেখে হার্টবিট মিস হলো নাফির। সে বুকে হাত দিল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল হিয়ার দিকে। ঠোঁটে সেই বাঁকা হাসি। তার ইচ্ছে পূর্ণ হবে একটু পরই। এই মিষ্টি চেহারার মেয়েটি তার হবে একান্তই নাফির। জুনায়েদ আহনাফ নাফির। আর তারপর থেকেই তো শুরু হবে সেই খেলা। নিজের ভাইয়ের থেকেই প্রতিশোধ নিবে নাফি। হিয়া সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। নাফি যেহেতু ওর দিকে তাকানো ছিল, তাই নাফির দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হিয়া নাফির দিকে তাকাতেই নাফি চোখ মারল ওকে। হিয়া যেন হোঁচট খেলো এতে। এখানে এতগুলো মানুষের সামনে হিয়া রিয়াক্ট করতে পারল না। ততক্ষণে কামরুল হাসান হিয়াকে ডেকে নিজের পাশে বসালেন। টুকটাক আরও কিছুক্ষণ কথা হলো। তারপর কাজী সাহেবকে বললেন বিয়ে পড়াতে। কাজী সাহেব অনুমতি পেয়েই কাজ শুরু করে দিলেন। হিয়া বারবার দরজার দিকে তাকাতে লাগলো। তাকে বিয়ে করতে কোন মফিস আসবে তা কে জানে। হিয়া ভাবতে লাগলো যদি তার হবু বর টাকলা হয়, সুগার ড্যাডি হয়, তাহলে হিয়ার মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে।
হিয়া কিভাবে মুখ দেখাবে রাজ রুহির সামনে। তারপর ভার্সিটিতে গেলেও তো সকলে খ্যাপাবে। হিয়া এসব ভাবনার মাঝেই কাজী সাহেব বলে উঠলেন, মরহুম মোশাররফ করিম নিলয়ের বড় সন্তান জনাব জুনায়েদ আহনাফ নাফসির সঙ্গে 20 লক্ষ টাকার দেনমোহরে মরহুম হামিদুল ইসলামের একমাত্র কন্যা আরশিয়া জাহান হিয়ার বিবাহ প্রস্তাব করছি। এই বিয়েতে আপনি আরশিয়া জাহান কি রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। বিয়েতে নাফির নাম শুনে হিয়ার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। বেচারি নিজের কানকে বিশ্বাস করতে পারল না, তার সাথে নাফির বিয়ে হচ্ছে। এত শখ সহ্য করতে না পেরে হিয়া বেচারি কবুল বলার আগেই ঢলে পড়ল কামরুল হাসানের দিকে। হ্যালো হ্যালো জিহাদ, শুনতে পাচ্ছিস আমার কথা? সমুদ্রের পাড়ে তেমন নেটওয়ার্ক নেই বললেই চলে। এখন কি কোনো প্রয়োজন আছে কল করার? কিন্তু রুহির কথা শুনে রাজের কল করতে হলো জিহাদকে। রুহির যেন তরিস হয়েছে না হিয়াকে কষ্ট দেওয়ার। হিয়াকে সে ভাঙতে দেখবে, এটাই যেন তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বেচারা রাজকে সে একটু শান্তিতে থাকতেই দিচ্ছে না, সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। রাজ যেন জিহাদকে কল দিয়ে বলে হিয়ার কোনো একটা ক্ষতি করতে। ওরা কক্সবাজারে থাকতে থাকতেই হিয়ার ক্ষতির কথা শুনলেই রুহি বেশি করে এনজয় করতে পারবে। ওইদিকে রাজ চাইছে ওরা বাড়িতে ফিরে তারপর হিয়ার ব্যবস্থা করবে, যাতে হিয়ার অসম্মানটা সে নিজের চোখে দেখতে পারে, যেমনটা হিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু না, রুহির ঘ্যান ঘ্যানানিতে এখন বাধ্য হয়ে কল করতে হলো। অনেক চেষ্টার পর জিহাদ রাজের কথা শুনতে পেল। ফোনের ওপাশ থেকে জবাব দিল, হ্যাঁ দোস্ত বল, সব শুনছি। বউ নিয়ে হানিমুনে গেছিস? এখন তো মজাই মজা, আমাদের কথা আর মনে থাকে? রাজ বিরক্ত হলো। অবশ্য অন্য সময় হলে হতো না, কিন্তু রুহির উপর মহা বিরক্ত সে। রুহির উপর থাকা রাগটা সে জিহাদের উপর ছাড়ল। খেকিয়ে বলল, ফালতু কথা বলিস না জিহাদ, মন মেজাজ প্রচণ্ড খারাপ কিন্তু। একটা কথাও বলিস না, আমি যেটা বলছি মন দিয়ে শোন। জিহাদের মুখের হাসিটা দপ করে নিভে গেল রাজের কথাতে। সে কাচুমাচু ভাব নিয়ে বলল, হ্যাঁ বল। রাজ অদূরে তাকিয়ে রইল খানিকক্ষণ। সামান্য একটা চরের জন্য কি একটা মেয়ের এত বড় ক্ষতি করা উচিত হবে? রাজের মনে ক্ষণিকের জন্য হলেও এই ভাবনাটা এলো। আর সেই মেয়েটা অন্য কেউই না, তারই প্রাক্তন। আচ্ছা, সে কি 3 বছরে একটা দিনের জন্য হিয়াকে ভালোবাসেনি? কে জানে। রাজ একটা তপ্ত শ্বাস ছাড়ল। অন্য মনে থেকেই জানান দিল সে যা করছে একদমই ঠিক। হিয়া সকলের সামনে তাকে অপমান করেছে, ওর এটাই প্রাপ্য। রাজ মনের দ্বিতীয় কথাই শুনল। জিহাদকে বলল, আমি এখানে থাকতে থাকতেই যেন শুনি হিয়া ধর্ষিত হয়েছে। কিভাবে কি করবি আমি কিছু জানি না। পারলে কিছু ভিডিও করে রাখিস, যেটা বিক্রি করে কিছু ইনকামও করতে পারি। রাজের কথা শুনে জিহাদ থমকালো। ধর্ষণ করা কি চারটিখানি কথা নাকি যে বললাম আর হয়ে গেল? তাছাড়া সে কি ধর্ষক নাকি? আশ্চর্য, রাজ এসব কেন তাকে বলছে? জিহাদ বসা ছিল। রাজের কথা শুনে সে ধরফরিয়ে উঠে দাঁড়ালো। উদ্গ্রীন্ন গলায় বলল, কি বলছিস এসব? হিয়াকে ধর্ষণ করব মানে? এটা কি মগের মুল্লুক নাকি? রাজ স্থির শান্ত অথচ কঠিন গলায় বলল, যা বলছি ঠিকই বলছি। তোর কত টাকা চাই শুধু তাই বল। তুই না পারিস আরেকজনকে দিয়ে কাজ চালা, কিন্তু এটা আমার চাই। আর তুই চিন্তা করিস না, এদেশে ধর্ষকের কোনো শাস্তি হয় না। জিহাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। রাজের সাথে থাকার কারণ এই একটাই, না হলে জিহাদের মতো ভালো স্টুডেন্ট কখনো রাজের মতো বোখাটে হতো না। মধ্যবিত্তদের কাছে টাকা মানেই সুখ। জিহাদ সেই সুখের লোভ সামলাতে পারল না। এটা তো সত্যি, বাংলাদেশের অন্যায়ের শাস্তি খুবই কম হয়, আর ধর্ষকের তো হয়ই না বলা যায়। যদি পুলিশ কেস হয় তাহলে না হয় সে পালিয়ে থাকবে কিছুদিন পর এমনিতেই সকলে ভুলে যাবে। জিহাদ মনে মনে এসব জল্পনা কল্পনা করে বলল, ডান, আমি রাজি। তবে টাকা লাগবে, কত দিবি বল? রাজ জানতো টাকার কথা বললে জিহাদ রাজি হবেই। রাজ বলল, বেশি হবে? জিহাদ বলল, হিয়ার সম্মান মাত্র 20 লাখ টাকা, কম হয়ে গেল না? আরো 10 লাখ চাই। রাজ কিছু একটা ভেবে বলল, মামা এত টাকা কই পাবো? এমনিতেই নাফির টাকায় চলি।
20 লাখ? তাই একটা ব্যাংকে থেকে নেব ভাবছি। জিহাদের খুব হাসি পেল যে নিজে চলে ভাইয়ের টাকায় সে নাকি আবার টাকার দেমাক দেখায়। এখন আর কি করার, 20 লাখ টাকাও তার মতো মধ্যবিত্তর জন্য বিলাসিতা। জিহাদ রাজি হয়ে গেল, রাজকে আশ্বাস দিয়ে বলল, ঠিক আছে, তুই এনজয় কর, খুব শীঘ্রই ভালো খবর পেয়ে যাবি। কিছুক্ষণ পানির ছিটা দেওয়ার পর হিয়া চোখ খুলল। আধো আধো চোখ খুলে সামনে দেখতে পেল তার মায়ের উদ্বিগ্ন চেহারা। হিয়া ভাঙ্গা গলায় বলল, মা, আমার বিয়ে কার সাথে? হেলেনা বুঝতে পারছে না হলোটা কি। শুধু হেলেনা নয়, বাড়ির সকলেই বিচলিত হিয়ার অবস্থায়, শুধুমাত্র নাফি ছাড়া। ওর ঠোঁটে সেই বাঁকা হাসিটা এখনো রয়েছে। নাফির হাবভাব বোঝা যাচ্ছে, সে আগের থেকেই জানতো এমন কিছুই হবে। কালো শার্ট পরিহিত সুদর্শন নাফি হিয়াকে পর্যবেক্ষণে ব্যস্ত। হেলেনা বলল, তোর রুহি আপার ভাসুর নাফির সাথে। ব্যাস, হিয়া ফের জ্ঞান হারালো। হেলেনা হতবাক হয়ে পড়ল। কাজী সাহেব চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। তার জীবনে এই প্রথম দেখছে বরের নাম শুনেই বউ জ্ঞান হারিয়েছে, তাও একবার নয় দুইবার। তিনি বিরক্ত চোখে কামরুল হাসানের দিকে তাকালেন। নাসিমা সহ হিয়ার চাচিরা সকলে হিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টায় লেগে পড়ল। এইদিকে নাফি ঠোঁট টিপে হেসেই চলছে। কি একটা অবস্থা, বিয়ের আগেই বউ 2বার অজ্ঞান হয়ে পড়ল, এখনো তো কিছুই হলো না। নাফির তো রীতিমতো চিন্তা হচ্ছে, যে মেয়ে তার নাম শুনেই অজ্ঞান হচ্ছে, না জানে বাসর করতে গেলে কি হবে। প্রায় 10 মিনিটের মাথায় হিয়ার জ্ঞান ফিরল। এইবার আর কোনো দেরি হলো না। হিয়ার জ্ঞান ফিরতেই কামরুল হাসান কাজীকে বিয়ে পড়াতে বললেন আবার। কাজী সাহেব তাই করতে লাগলেন। এদিকে হিয়ার অবস্থা বেগতিক, সে কিছুতেই মেনে নিতে পারছে না তার বিয়ে নাফির সঙ্গে হবে। সে তো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি নাফি এমন একটা চাল চালবে। যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। সবার জড়াজড়িতে হিয়াকে শেষমেশ কবুল বলতেই হলো। সে 3 অক্ষরের কবুল বলে তার সামান্য অস্তিত্বটাই নাফির হাতে দিয়ে দিল। কবুল বলার পর হিয়ার সে কি কান্না, সাথে হেলেনাও তো আছেই। হেলেনা কিছুক্ষণ আগেও মেয়েকে কত শক্ত কণ্ঠে এটা ওটা বলেছিল, কিন্তু হিয়ার কান্নার সাথে সাথে তিনিও মরা কান্না জুড়ে দিলেন। 2 মা মেয়ের কান্নায় ড্রয়িং রুমের বাতাস ভারী হলো। সবার ভেতর থেকেই বের হলো দীর্ঘশ্বাস। কিছুক্ষণের মাথায় পরিস্থিতি আবারও স্বাভাবিক হলো। হিয়াকে বসানো হলো নাফির পাশে। হিয়ার বিয়ের জন্য হেলেনা বহু কষ্টে একটা আংটি বানিয়েছিলেন, সেটাই নিয়ে আসলো খুব দ্রুত। নাফিকে উপহার হিসেবে ওটা দিবেন সে। হেলেনা হিয়ার হাতে আংটিটা দিয়ে বললেন, নাফি বাবাকে আংটিটা পরিয়ে দাও মা। হিয়া মাথা নিচু করে বসে আছে, 2 হাত অনবরত নড়াচড়া করছে। তার সাথে কি হলো হঠাৎ করে? নাফির মনে মনে তাহলে এই ছিল। হেলেনা আবারও ডাকলেন মেয়েকে। হিয়া সেবারও চোখ তুলে তাকালো না। কি হলো হিয়া মামনি, মায়ের কথা কেন শুনছো না? কামরুল হাসানের কথা শুনে হিয়া নাক টানতে টানতে চোখ তুলল। হেলেনার হাত থেকে ছো মেরে নিল রিং বক্সটা। নাফির দিকে সে তাকালো না, কামরুল হাসানকে বলল, চাচু হাত দিতে বলো। নাফি হাত বাড়িয়ে দিল হিয়ার কথা শুনে। হিয়া খপ করে নাফির হাতটা চেপে ধরল। অবশ্য নাফি ছাড়া আর কেউ বুঝতে পারছে না এটা। হিয়া জোরপূর্বক নাফির বাঁ হাতের অনামিকায় আংটিটি পরিয়ে দিল। হিয়া বেশ জোর জবরদস্তি করছে এইটুকু সময়, কিন্তু চালাকের হাতটি কাউকেই বুঝতে দেয়নি ব্যাপারটা। সকলে ভেবেছে হিয়া সাধারণভাবেই আংটিটি পরিয়েছে। এমন একটা পরিবেশে সবাই স্বাভাবিক থাকলেও নাসিমার কেমন হাঁসফাঁস লাগছে, কেননা উপহার তো তাদেরই দেওয়ার কথা আগে, কিন্তু তিনি তো কোনো প্রস্তুতি নিয়ে আসেনি। এখন মান সম্মান তো ধুলোয় মিশে যাবে। তিনি অসহায় চোখে তাকালেন নাফির দিকে। মায়ের অস্বস্তি খানিকক্ষণ আগে থেকেই লক্ষ্য করছে নাফি। কী কারণে এমন হচ্ছে সেটাও হয়তো বুঝতে পারছে। নাফি চোখ ইশারায় নাসিমাকে শান্ত হতে বলল। হুট করে সে কথা থেকে যেন 2টো বক্স বের করলো। একটা রিং বক্স, সেটা খুলে নাফি বের করলো একটা সুন্দর আংটি। এক হাতে আংটি ধরে অন্য হাতে বাড়িয়ে দিল হিয়ার দিকে। পরিস্থিতি চাপে পড়ে হিয়া নিজের হাত এগিয়ে দিল
নাফির দিকে। নাফি খুব যত্নে আংটিটি পরিয়ে দিল হিয়ার অনামিকায়। নাসিমা অবাক হলেন বইকি। তার মানে নাফির প্ল্যান ছিল এটা? আশ্চর্য, তিনি কিছুই ধরতে পারলেন না। নাফি এইবার অন্য বক্সটা খুলল, তাতে ছিল নাকফুল। ওইটা সে সকলের সামনে হিয়ার হাতে দিল, দৃঢ় কণ্ঠে বলল, এটা পড়ে নিও। আর শোনো, লোক কি বললো তাতে কিচ্ছু যায় আসে না আমার। এই নাকফুল সাক্ষী প্রিয়তমা, আজ থেকে তোমার সব লড়াই আমি তোমার সামনে থাকবো, বিপদের দিনে আগলে রাখবো, সুসময়ের সঙ্গী হব। নাফির কথা শুনে তুবা সহ হিয়ার কাজিন মহল হই হই করে উঠল। হইচইয়ের ফাঁকে নাফি আরেকটা বক্স এগিয়ে দিল নাসিমার দিকে। নাসিমা আজ অন্য নাফিকে আবিষ্কার করলেন, তবে তিনি খুবই খুশি। তার ছেলে তার সম্মান রেখেছে। নাসিমা বক্স খুলে দেখলেন তাতে দুটো সোনার চুড়ি রাখা। নাসিমা এগিয়ে গেলেন হিয়ার দিকে, হিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন, কান্নাজড়িত গলায় বললেন, সুখী হও মা, খুব সুখী হও। তিনি হিয়ার দু হাতে চুড়ি পরিয়ে দিলেন।